দিয়ে আমাদেরই তো ভাইজি ঠিক ভারত ভাগের সময় ওদের বাপের টাকা দিয়ে দেয়নি পুনর্বাসন, এটা মনে রাখবে। এই ভারত ভাগের সময় তাতে ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা আসবে, হিন্দু বাঙালি উদ্বাস্তু, আবার পশ্চিম পাকিস্তানের থেকে যে শিখরা আসবে তাদের জন্য আলাদা একটা ফান্ড, তাদের পুনর্বাসন দেওয়ার জন্য, তাদের এস্টাবলিশ করার জন্য এটা রেখে দিয়েই কিন্তু ভারত ভাগ হয়েছিল। এটা জেনে রাখবেন আপনারা। কিন্তু ওরা কথা দিয়ে আমাদের আনলো, কিন্তু ব্যথা দিয়ে সেল হামলো। আইনের মধ্যে লিখে দিল, কি লিখে দিল আপনি দেখাবেন। এটা প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ফরেনার অ্যাক্ট। 55 সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট মূল আইন, তাতে লিখে দিল ইলিগাল মাইগ্রেন্ট কারা হবে, যারা বিদেশ থেকে পালিয়ে পালিয়ে ভারতে আসবে এবং যারা পাসপোর্ট করে এসে চুপি চুপি থেকে যাবে, স্বদেশে ফিরে যাবে না। এ কথা কোনোদিন বলে নাই ওরা। কিন্তু যে আমরা আইন করে দিয়েছি, এই আইনে আগে যেভাবে এসেছে কেন, এরপরে কিন্তু কেউ আর পাসপোর্ট ছাড়া আসবে না এবং পাসপোর্ট করে এসে সরকারকে জানাবে আমি এলাম, আর কেউ কিন্তু পালিয়ে পালিয়ে আসবে না। ভারত সরকারের কোন রকম অনুমতি ছাড়া কিন্তু ভারতে ঢুকবে না বলেছে। কোন নেতা বলেছে? কথা বলে বলেছে কি কোন নেতা? কথা বল না কেন? শুনেছেন বাপের বয়সে এই কথা? আপনারা জানেন, কেউ জানতো না, কিন্তু আইনের ওই যারা কল, ওইটাই তো মরণ কল। তাহলে আমরা তো লাফাটি লাফাটি চলে আসছি। কিভাবে? দালাল ধরে আসছি, পলাইয়ে পলাইয়ে আসছি। ঠিক বলছি তো নাকি? পাসপোর্ট করে এসে আর যাই নাই, আমি হিন্দুস্তানে আইসি, পাসপোর্ট পোড়ায় না, ঠিক ছিল নাকি? আমাদের হিন্দুস্তানে ভয় কিসের? হিন্দুস্তানে কিসের ভয়? আমরা হিন্দুস্তানে আছি, ও পাসপোর্ট টাসপোর্ট ছিঁড়িয়ে ফুলে খাওয়াতে, ঠিক তো? কিন্তু আমরা জানি না যে এইভাবে কোন দেশে নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা। ওখানে লেখা আছে এরা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। কারা? যারা পালিয়ে ভারতে ঢুকবে। এখানে হিন্দু মুসলমান ভাগ করা নয়, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, শিখ হোক, পার্সি হোক, যেই হোক, যেই আসবে সে কিন্তু পালিয়ে এলে অবৈধ অনুপ্রবেশকারী, পাসপোর্ট করে এসে চুপি চুপি থেকে গেলে অবৈধ অনুপ্রবেশকারী। এবং এদের আইনে লেখা আছে এরা নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। ঠিক বলছি কথাটা? এই যে আবেদন করারও যোগ্যতা কোনোদিনই হবে না। এদের সকালে কি হবে? 7 বছরের জেল, 10 লাখ টাকার জরিমানা, তারপরে ঘাট ধরে যার দেশ থেকে আসবে তার দেশে পাঠাই দেওয়া। এইবার বুঝে দেখেন আপনারা কিভাবে আইছিলেন। আইনের খাতায় আপনারা কি আছেন? আইনের সংবিধানের ধারার মধ্যে। তাহলে এই ধারা যদি প্রয়োগ হয়, এই ধারা প্রয়োগ করে যদি পাসাই হয়, কয়জন চলবে বলেন? এই সমাজের মানুষ 99.9% মানুষ দেখবে কি? যদি বলেন আমি তো ভোটার লিস্ট করেছি, আমি তো রেশন কার্ড করেছি। আরে তুমি রেশন কার্ড করেছিলে কয় টাকা দিয়ে মনে করিয়ে দেখো, তুমি অবৈধ বলে টাকা লাগিয়েছে, বুঝতেছো? ঠিক বললাম না বেশি বললাম? ভোটের কার্ড করতে কত লাগিয়েছিল তুমি হিসেব করিয়ে দেখো। এই জায়গায় হয় না বলে ঝড় বাড়িতে করিয়া নিয়ে কেনা সব করে দিছো। ঠিক বলছো নাকি? কথা বলো কিছু, মনের কথা করছি কিনা একটু ভালো করে শুনছি। পাসপোর্টের ডিএলবি তো পাসপোর্টটা দেবেন না রে, ওই যে সামসা আইছিল খবর দেখি। এবার আমার তো এই ওয়াটা ঠিক পাইছে 25,000 কত টাকা করতে ওই কমাতি 10-12,000 8,000 এর কমে আর কেউ পাবো না। ঠিক বলছি না? ঠিক বলছি? কয়জন থাকি কাগজ দিয়ে পাসপোর্ট পেয়েছি আমার বলে? কারণ আমরা তো অবৈধ অনুপ্রবেশকারী।
দেখেছেন, এ পর্যন্ত আমাদের রেশন দিয়েছে, আমাদের ভোটাধিকার দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, চাকরির অধিকার দিয়েছে, কিন্তু কোন সরকার ইতিপূর্বে আমাদের নাগরিকত্ব দেয়নি, আমাদের জানতেও দেয়নি যে আমাদের কোন অবস্থায় রেখেছে। বুঝেছেন? এর জন্য আন্দোলন হয়েছিল, যে আন্দোলন সবচাইতে বড় দুটি সংগঠন করেছিল, যার নাম নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এমন আন্দোলন আরো ছোট বড় অনেক সংগঠন তার সঙ্গে সম্মিলিত অবস্থায় আন্দোলন হওয়ার ফলে 14 সালে যখন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের ক্ষমতায় এলেন, এদের কিন্তু এনআরসি যখন হবে সব কিন্তু বাদ যাবে, ধরা পড়ে যাবে। যদি বলেন কি করে ধরা পড়বে, একেবারে চোখে আঙুল দিয়ে দেখা যাবে, চোখে আঙুল দিয়ে। মনে করে আমার বাবা 45 বছর বয়সে আমাদের ছোট ছোট নিয়ে ভারতবর্ষে আসছে, তাহলে আমার বাবার 47 বছর বয়সে ভোটার লিস্টের নাম তুলেছি। আমার বাবার ভোটে নাম ওঠার কথা ছিল কত বছর বয়সে? 21। আমি 21, তাহলে উঠলো কত বছরে? 47। 21 আর কত 47? 26। তাহলে আমার বাবা 26 বছর খুব জায়গায় ছিল। মনে করেন আমার বাবার বেশি বয়সেই উঠেছে, এটাও দোষ ছিল না। যদি আমার বাবার নাম ঠাকুর দাদার নাম ভোটার লিস্টে খুঁজে পেত, তাহলে দোষটা কিন্তু থাকতো। আমার ঠাকুর দাদা মনে গেছে, তারপর তো বাবা সমস্ত 1952 সাল থেকে একদম নিচে যত ভোটার লিস্ট সব রাজ্যকে পাঠিয়ে দিতে হয়েছে। কোথায়? স্বরাষ্ট্র দপ্তরে। এই কয়েক বছর বসে সুন্দর করে স্কুটি করে ধরা হয়ে গেছে। 47 বছর বয়সে লোকটার ভোটার লিস্টের নাম উঠেছে, তার আগে তার বংশের কোনো হিসেবই নেই, তার বাবার নামও নাই, তার বাবার নামও নেই, তার মানে বিদেশ থেকে আসছে। কথা বোঝা গেল কি? তাহলে 52 সাল থেকে প্রথম ভোট হয়েছে। তাহলে আমার বাবা যদি 80 সালে এখানে এসে 47 বছর বয়সে ভোটার লিস্টের নাম তুলে বসে, এটা খুঁজলে তো বোঝা যাবে পোয়া লাগবে। আপনার কাছে দরকার নেই করে এই একটা বলে দিলাম, কারো আছে বুঝতেছে আমার কথা নাকি? সব কয়েকজন ধরো উপায় নাই করবো এই জায়গা। তাহলে আমাদের আগে যারা অবৈধ প্রবেশকারী, তাদের কি অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে? আপনি শোনেন তাদের কি অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে? কি বললাম আমি? নাই তো। অবৈধ প্রবেশকারী নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, আবেদন করারও যোগ্য নয়। তাহলে আপনারা তো আবেদনই করতে পারবেন। এই জন্য 14 সালে প্রথম ভারত সরকার এসে আপনাদের অবৈধ থেকে বৈধ করে দিল। কত সালে? 15 সালের 7ই সেপ্টেম্বর। 15 সালের 7ই সেপ্টেম্বর এবং 16 সালে এই দুটো অর্ডার বের করলেন। যে এই অর্ডার তো আর শুধু স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা বের করতে পারেন না, মন্ত্রিসভা বসতে হয়। আমার বিশ্বপ্রিয় মোদীজি মন্ত্রিসভা ডাকলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে থাকলেন। এই বিষয়টা আমাদের দেখতে হবে, কারণ এই যে প্রায় 5 কোটি মানুষ, তারা কিন্তু ওপার বাংলার বাঙালি হিন্দু মানুষ, তারা এসেছে, এরা আইনের ঘরে অবৈধ প্রবেশকারী হয়ে রয়েছে। এনআরসি করলে এরা সব বাদ যাবে। এরা জয় শ্রীরাম বলে, এরা হরিবল বলে, এরা খোল করতাল নিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে, এদের বাড়িতে তুলসী তলায় প্রদীপ জ্বলে, এদের মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি দাসধ্বনি দেয়, প্রেমানন্দে হরিবল আমাদের মানুষ, এরা তো হিন্দু। তাহলে আইনের ঘরে তো এরা তো কখনো ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব দিতে পারবে না। তাহলে প্রথম কাজটা কি করা দরকার? এদের বৈধতা দেওয়া দরকার। প্রথম কাজ তো বৈধতা না দিয়ে কি সিএ পাস করলে কাজ হয়নি।
বুঝেছেন? এই জন্য প্রথম 1915 সালের 7ই সেপ্টেম্বর একটা স্বরাষ্ট্র দপ্তর থেকে অর্ডার পাস করতে দেখিয়ে দেবেন একদম সেই অর্ডারের কত নম্বর অর্ডার কি কি সব আপনি দেখা দেবেন, কিন্তু একদম দেখতে পাবেন। আপনারা এই জন্য অবশ্যই দেখতে পাবেন, সিনেমায় উত্তম সুচিন্তার মতো দেখা যাবে একদম। এই যে অর্ডার, কত নম্বর অর্ডার, কি লেখা, বুঝেছেন কি বলছি? আমি মিথ্যা কথা করে রাজনীতি করি বলি, ওই মিথ্যাবাদীদের মতো না। যদি তৃণমূলের কেউ দাঁড়ায় দাঁড়ায় শোনো, আমার কথা রেকর্ড করে নিয়ে যাও। যদি আমি সংবিধানের বাইরে একটা কথা কোথাও বলি, তাহলে যে সাজা দেবা তাই নেব। আমি তো কতবার চ্যালেঞ্জ করেছি, তৃণমূলের কোন বড় নেতা আছে আমার সামনে বসে ছিঁড়ে দিয়ে জীবনের মতো এখান থেকে চলে যাওয়ার পরে রাজনীতিতে মুখ দেখাবো না। কারো ক্ষমতা আছে? মিথ্যাবাদী, সমস্ত মিথ্যাবাদীর দল। তাহলে আপনাদের কি বলে ছাড় দিল? দেখেন, এই ছাড়টা দিচ্ছে কত সালে? 15 সালে। কারণ 14 সালে কেবল সেই কাজটা করছে 15 সালের 7ই সেপ্টেম্বর। তখন কি লেখা যায় যে 24 সালে যাহারা আসিয়াছে, 24 সাল পর্যন্ত এরকম লেখা যায়? 24 সাল কবে হবে? আরো তো 9 বছর পরে। এই জন্য সেখানে লেখা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, ভালো করে শুনেন, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান হইতে যে সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হইয়া অথবা অত্যাচারের ভয়ে ভারতবর্ষে প্রবেশ করিয়াছেন। কিভাবে? উইদাউট পাসপোর্ট or other cabinet documents, কিন্তু পাসপোর্ট না নিয়ে, কিছু না নিয়ে যারা আসছে, মানে পলাই আর কি উইথ পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট। যারা ভ্যালিড পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে, কিন্তু ভিসা শেষ হওয়ার পরেও থেকে গেছে। যে 2 জন মানুষকে আমি প্রথম দাঁড়াইয়ে অবৈধ অনুপ্রবেশকারী বলি না, এখানে বলছিলাম, এই 2 রকমের মানুষকে বলে এদের আর এই অর্ডারের বলে অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। এদের সবাইকে বৈধ করে দিল হবে। তাই নাহলে আপনারা সিএ তে আবেদন করতে পারতেন আমার ঘোড়ার দিন। সিএ হলে কি হতো আপনাদের? এই জন্য সিএ তে লেখা আছে, দেখবেন 19 সালের সিএ তে দেখিয়ে দেবে who has been accepted by the central government, যারা কেন্দ্রীয় সরকারের দ্বারা ছাড় পাইয়াছে, এনি রুলস এনি অর্ডার একেবারে লেখা আছে দেখবেন। তাহলে আপনাদের 15 সালে ছাড় দেওয়ার পরে 16 সালে কিন্তু সিএ নিয়ে এসেছিল। 16 সালে আমাদের লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় আমাদের সংখ্যা কম ছিল বলে আর রাজ্যসভায় চলেনি। কারণ শক্তি না থাকলে যদি বিল নিয়ে আসে, সিএপি নিয়ে আসে, যদি ফেল করে দেয়, আমি লাভ কি? 19 সালে যখন শক্তভাবে দাঁড়িয়ে গেল বিজেপি, তখন কি হলো? এটা লোকসভায় পাশ করলো। ওই অর্ডারটাই আইনে পরিণত করলো। ওই যদি অর্ডারটা, ওইটাই আইনে পরিণত করলো। কারণ কোনো অর্ডারই আইন নয় যতক্ষণ লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন, ততক্ষণ আইনের অন্তর্ভুক্ত এটাকে ধরা যায় না। ওটা অর্ডার বের করেছে, তাকে আরেকটা সরকার পাল্টে গেলে অর্ডারের সরকার বাতিল করেও দিতে পারে। কিন্তু এই জন্য 19 সালে সিএ পাশ করে একদম ওটাকে পাকাপাকি করে দিল। তারপরেই তো চলে এলো আমাদের বিরাট ব্যাপার, সে নাক মুখ ঢাকাঢাকি করে, কি যেন করোনা না, যদি স্বামীর হয় করোনা, বউ কয় সরোনা। করোনা একটা ভালো কাজ করেছে, যেটা আগে আমরা যখন বিদেশে গান গাইতে যেতাম না, গান গাইতে গেলে ধরেই আগে সুমো, এই করোনায় সুমো খাওয়াটাই বন্ধ করেছে। করোনায় মুখ ডেকে চলতে এই করোনার জঞ্জাল ছাড়াতে মোটামুটি 24 সালে এসে 11ই মাস এইটাকে লাগু করা হয়েছে, রুলস তৈরি করে। এখন এই সিএতে
আবেদন করে সবাই আপনারা, আগে তো আপনারা বৈধ নাগরিক হয়ে গেছে, বৈধ হয়ে গেছেন, নাগরিকত্বের জন্য আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হয়ে গেছেন, আপনি অধিকার পেয়ে গেছেন। বুঝে যাচ্ছেন কি? যে অধিকারটা আপনার ছিল না, ওটা 15 সালে অধিকার দিয়েছে। এইবার সেই সিএতে আবেদন করে আপনারা নাগরিকত্বটা নিয়ে নেন। আপনি চাকরি করলে আপনার চাকরি থাকবে, যে যা করেন, ভোট দিচ্ছেন, ভোট দেবেন, কোনো অসুবিধা নাই। কারণ এতে লেখা আছে যে এই অ্যাক্টের আন্ডারে যদি কেউ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে, ওই অ্যাপ্লিকেশন করে, এখন রিসিভ শব্দটা লেখাই আছে, রিসিভ হাতে নেওয়ার আগে পর্যন্ত সে যত রকম সুযোগ সুবিধা পেয়েছে, রাইটস এন্ড প্রিভিলেজ, পরিষ্কার লেখা রয়েছে, যত রকম অধিকার এবং সুযোগ সুবিধা, অধিকারগুলি এবং সুযোগ সুবিধাগুলি বুঝেছেন ভোগ করিয়াছে, তার কোন সুযোগ হইতে তাকে বঞ্চিত করা যাবে না। এর চাইতে ভালো আইন আর হয়। এবং যেদিন আপনি এই নাগরিকত্ব কার্ডটা হাতে পেয়ে যাবেন, আপনার বাংলাদেশি বলে যদি কেস 10টা কেসও হয়ে থাকে 10 জায়গায়, ওই দিনের থেকে খালি ওই কাগজটা নিয়ে হাজির হবেন কোর্টে, সব ভ্যানিশ, আর কেস থাকবে। বুঝে গেল কি? তাহলে একে আমি বেশি সময় বলবো না, কারণ এগুলো দেখার দরকার আছে। আইনগুলো আপনাদের না দেখলে, আমি তো মিথ্যে কথা বলতে পারি, রাজনীতি করে পাই, রাজনীতি যারা করে সব সত্যি কথা কয় নাকি, মানে মিথ্যে কথা কয় না। কিন্তু আমি কথা বললাম তার একটাও মিথ্যা কি না, এটা প্রমাণ দেওয়ার জন্য একেবারে বসে আছেন আমাদের ইন্দন বাবু। যা যা বললাম, আরো অনেক কথা, অত কথা আমার বলার দরকার নাই, আমরা দেখতে চাই। যাতে এতে আবেদন করতে পারবেন তারা যারা ভারতে জন্মেন নাই কিন্তু ওপার বাংলা থেকে আসছে, আর যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আবেদন করার অধিকার নাই। কথা বোঝা গেল কি? তারা আবেদন করতে পারবে না। আজকে বিশেষভাবে অনেক সময় আলোচনা হয়েছে, ঘন্টা খানেক আলোচনা হয়েছে, তার বেশি হয়েছে না। আমরা যে অফিসে গেছিলাম 2 ঘন্টার বেশি, আমি বললাম এই ভারতীয় পাসপোর্ট থাকলে তো হচ্ছে না। তখন এটা হবে না কেন? আমাদের সব অধিকার থেকে তো আমাদের বঞ্চিত করে যাবে না, তাই পাসপোর্টও তো আমাদের অধিকার। তখন বলছে না না না, পাসপোর্টে যদি এখানকার দেশ ও বাদ লেখা থাকে, তাহলে এখানে জন্ম নিয়েছে, তাহলে তোর সিএতে আর আবেদন করার অধিকারই জন্মায় না। আমি তাই করি, তো আমি ভাবিয়ে দেখি কেন। কারণ প্রথম প্রশ্নই তো, আপনি কি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসিয়াছে? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন সিএ ফর্মে, তাই তো? তাহলে কি লাগবে? পাসপোর্টে তো রয়েছে প্লেস অফ বার্থ বুমা, এখন কি করে লাগবে? বুঝতে পারছেন? তখন আমি একটা পাসপোর্ট আবার একজন আনালাম, তার প্লেস অফ বার্থ বাংলাদেশ, একেবারে এই হোয়াটসঅ্যাপে বলা এখনই কথা। এইটা কি হবে? এটা আমার শোনা দরকার। সেই প্লেস অফ বার্থ বাংলাদেশ লেখা আছে। বললাম এটা কি হবে তাহলে? বলুন। ভারী কায়দার আলোচনা হয়েছে আজকে, খুব সুন্দর আলোচনা। কোন জায়গায় চলে গেছে এই পাইছি, দেখাতে পারবো। এইটাই ধরেন তো, এই যে একটা পাসপোর্ট দেখেছেন, এই পাসপোর্টে প্লেস অফ বার্থ বাংলাদেশ। আমি নারে বলেছিলাম দাদা টাকা দিয়েই যখন করতে হচ্ছে, সত্যি কথা লিখে দেন, কারণ এই দেশে জন্ম দেখাতে গেলে পারবার না। আমি তার নাম বলি সবাই শিখে ফেলছিল, আমার সাথে গান গাই, নিশিদা নিশিদার যখন টাকা দিয়েই করতে হবে, সত্যি কথা লিখে দেন। তো বাংলাদেশে কোথায় জন্ম আপনার কপালে যাওয়ার ভেতরে। এই যে ইনি সত্যি কথা বলেছিলেন বলে ওনাদের বাংলাদেশের প্রমাণ লাগবে না, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট পাকা করে দিয়েছে না, বাংলাদেশেই জন্ম মেনে গেছে। বুঝে গেল? এনার তাই হবে, এনার পাসপোর্ট থাকলেও তিনি আবেদন করতে পারবেন। কেন? এখানে বাংলাদেশে জন্ম লেখা আছে। আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। অফিসার 3-4টা দাদা আইনে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পাকা, তো এমন এমন জায়গায় খোঁজা দিচ্ছে সেগুলো ওরাও জানি না।
মাইয়ের তো বলা উচিত না, তাই না? এগুলো ওনাকে ছোট করা উচিত না। কিন্তু আমি বসে দেখলাম যে ওরাও দাদার কাছে হেরে গেলে লাইনের ব্যাখ্যায়। আমি তো বলি দেখো, বুঝেছেন কি বলছি? এখানে সুপ্রিম করে খালি শুনতেছি, আমি প্রকাশ করে পাসপোর্ট দিয়ে আইছি। বুঝেছেন ব্যাপারটা কি? তাহলে যাদের এখানে জন্ম তারা কেউ সিএতে আবেদন করতে হবে না। যারা ওপার বাংলা থেকে এসেছেন তারা আবেদন করবেন। কারা করবেন কারা করবেন না বিশেষভাবে জানতে আপনারা কোথায় যোগাযোগ করবেন? আপনি তো অনেক কিছু লিখে লিখেও দিচ্ছেন। আজকে এখানে বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে আপনাদের হিন্দু বাঙালি লেখেন নাই কেন? আরে কপাল রে, বাঙালি ঐক্য আচ্ছা, হিন্দু বাঙালি সংগঠন, এটা কিন্তু নাম হচ্ছে বাঙালি ঐক্য মঞ্চ। এই বাঙালি ঐক্য মঞ্চে বিভিন্ন রকম মিডিয়াতে যেগুলো ছাড়া হয় এগুলো লক্ষ্য রাখবেন আপনারা। এর মধ্যে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু পাবেন। আর আমার ইউটিউব তো দেখেন আপনারা, আমার ফেসবুক তো দেখেন, দেখেন না নাকি? একদম। আমি আজকে ওই গাড়িতে বসে আস্তে আস্তে এটা ছাড়লাম। আমি ঠাকুর মশাইয়ের কাছে 3টে দাবি করেছি। ঠাকুর মশাই মাননীয় অমিত শাহজির কাছে কালকে দিয়েছিলেন বিরাট দলবল সহকারে। আমি 3টে দাবি করেছি। দাবি 3টে হচ্ছে, প্রথম দাবি, মতুয়া কার্ড থাকলে যেন আর হিন্দুত্বের সার্টিফিকেট নেওয়া লাগে না, আপনি এইটাকে পাস করায় আনেন। কেমন দাবি এটা বলেন? কেমন দাবি? হ্যাঁ, কায়দা আছে। অনেকে বলবে মতুয়া কার্ডে তো হিন্দু লেখা নেই, লাগবে না হিন্দু লেখা। আমাদের বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী ঠাকুর বাড়িতে এসছেন, বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী ওরাকল দিতেও গেছেন, কিন্তু তারা তো সবাই জানে, অমিত শাহজি প্রধানমন্ত্রী সবাই তো জানে যে হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর তারা যে ধর্ম মত প্রচার করতে এসেছেন সেটা তো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। তাই মতুয়া কার্ডটা থাকে হয়ে যাওয়া উচিত। আমি একটা রেফারেন্সও দিয়েছি, গতকাল আমি রেজিস্ট্রি অফিসে দিয়েছিলাম। একজন জমি রেজিস্ট্রি করতে আসছে, এখন যার জমি তার নাম হচ্ছে সুবল লামা। সুবল লামা, কিন্তু তার ধর্ম হিন্দু, কিন্তু সাব রেজিস্টার দেখিয়ে বলছে হবে না মিস্ত্রি। কেন? এই যে লামাটাই কেন হবে না? ওই লামা আদিবাসী, আদিবাসীর সম্পত্তি কিনতে গেলে ডিএমএ পারমিশন লাগবে। তো বাড়ি কল যে এখন ওই মোহনী, সে বলছে এখন কি করি? আমাকে একজন বিশাল লামা আছে, তার নাম বিশাল লামা, সে আমাদের এমএলএ। আমি আমাদের চিফ হুইপকে ফোন করলাম, মাননীয় ডক্টর শঙ্কর ঘোষ। দাদা কি এই বিশাল লামা, ওটা কি বেশ সুন্দর উঁচু লম্বা? হ্যাঁ বলো, গান গায়। বলছে ওরা তো এসটি আদিবাসী। সাদা আদিবাসী লামা আদিবাসী। লামা সেখানে হিন্দু বলা লিখে দিয়েছে, তাও যদি বোঝা যায় সে আদিবাসী। তাহলে মতুয়া লিখলে কেন বোঝা যাবে না আমরা হিন্দু? কেন বোঝা যাবে না আমরা হিন্দু? আমি দাবি রেখেছি কি আমার দাবি ঠিক আছে তো নাকি? এখন একটু জোরে জোরে কথা বলি, তাহলে কোনো ভেজাল হয় না। কয়েক লক্ষ মতুয়া কার্ড আগে গেছে আমাদের, তাই মানুষের অনেক দুশ্চিন্তা চলে যায়। কি বলেন? খালি একটা অর্ডার দিয়ে দিলে, আমি দিয়ে দিলে ওর সাথে হয়ে যায় যে হ্যাঁ মতুয়া কার্ড ও হিন্দুত্বের পরিচয় বলে মেনে নেওয়া হবে। এই আমি দাঁড়িয়ে কিছু আরো দুটো আছে, সেগুলো আমার ভিডিও দেখে আপনারা জানিয়ে দিলেন। সব করে দিলে আর ভিডিও দেখবেন যাই হরিবল। তাই এই পর্যন্ত আমি ক্ষান্ত দিলাম, আমি আর বলবো না। এরপরেই আমাদের শ্রদ্ধেয় লিখন বিশ্বাস মহাশয়, তিনি আমি যা যা বললাম সমস্ত কিছু একবারে আপনাদের চোখের সামনে সংবিধানে যা যা লেখা আছে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে আপনাদের চোখ কান নাক ফুটিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। এবং কালকের থেকে যেন যারা যারা বাকি আছে প্রত্যেকে সিএতে আবেদন করেন। আবেদন না করলে কি হবে, করলে কি হবে আপনি বলে দেবেন, আমি আর বাড়াবো না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে তো।
ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, হরি বল। সবাই হাত তুলে বলুন হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামনোচ্চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় সনাতন ধর্মের জয় হোক।